আচ্ছা ভাবুন, আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন, খাইয়ে পরিয়ে বড় করছেন, ভবিষ্যতে তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা অবশ্যই, কিন্তু পাওয়া তো দূরের কথা, সে আপনাকে মানছেও না, দেখছেও না। তখন কেমন মনে হয় বলুন তো? ভাবছেন যে এইসব কি বলছি, এটা ভাবছেন যে ভুল ভিডিওতে এসে পড়েছেন কি না? না, আগে যা কিছু বললাম তা অনেকটা কিন্তু বর্তমানে পাকিস্তানের পরিস্থিতির সাথে মেলে। এখন ভাবছেন কেন এই কথা বললাম? আপনারা দেখেছেন যে পাকিস্তানের সাথে ভারতের বর্ডার নিয়ে প্রতিনিয়তই ঝামেলা এবং তাদের দিক থেকে প্রায় সিজফায়ারকে উল্লঙ্ঘন করতে দেখা গেছে, এবং জঙ্গিদেরকে প্রবেশ করিয়ে দিয়ে ভারতের যে সেনাবাহিনী রয়েছে তাদের উপর প্রতিনিয়তই আক্রমণ করা হয়। এটা কিন্তু তাদের নতুন কোনো দিক নয়। কিন্তু কখনো কি ভাবতে পেরেছেন যে আপনারা নিউজ চ্যানেলে শুনতে পারবেন যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের বিবাদ এবং তা যুদ্ধ পরিস্থিতি পর্যন্তও গড়িয়ে যাবে? Our top story tonight on Gravitas is about Pakistan, where the TTP has declared a 360-degree war against the Pakistan army. करते हैं पाकिस्तान के लिए जो एक बुरी खबर आई है उसकी, जी हां, तालिबान का एटम प्लान तबाह। তাও আবার সেই সময় যখন কিনা আফগানিস্তানে তালিবানের শাসন চলছে, অর্থাৎ তালিবানের সরকার সেখানে শাসন করছে। কেননা 2021-এ আফগানিস্তান থেকে আমেরিকার যে সামরিক বাহিনী রয়েছে সেই সামরিক বাহিনীকে তুলে নেওয়ার পর তালিবান যখন তাদের ক্ষমতা বলে আফগানিস্তানকে তাদের দখলে নিচ্ছিল, তখন পাকিস্তানকে কিন্তু বেশি উৎসাহিত দেখা গিয়েছিল। আজকের এই ভিডিওতে বর্তমানে যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা করব। আর সেই আলোচনা করতে গেলে আমাদের এদের ইতিহাস নিয়ে কিন্তু মূলত আলোচনা করার প্রয়োজন রয়েছে। সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। জানতে হলে ভিডিওটির সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে অন করে দেবেন, যাতে করে সকল যে আপকামিং ভিডিও রয়েছে এই টাইপের ইনফরমেটিভ ভিডিও তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, যা অবশ্যই পুরোপুরি ফ্রি। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, তারাও যাতে তারা এই টাইপের ভিডিওর সাথে অবগত হতে পারে সেই সুযোগটা আপনারা করে দেন। এবং আপনাদের মতামত অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ আমাদেরকে উৎসাহ যোগাবে আরো ভালো ভালো এই ধরনের ভিডিও বানাতে। তো চলুন কথা না বাড়িয়ে বিষয়ে যাওয়া যাক। বিভিন্ন সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে যে পাকিস্তানের সেনা আফগানিস্তানের পাকতিনা এবং খোস্ত প্রভিন্সে পাকিস্তান তালিবান অর্থাৎ সশস্ত্র গোষ্ঠী টিটিপির আস্তানা লক্ষ্য করে মঙ্গলবার গভীর রাতে এয়ার স্ট্রাইক করে। তবে তালিবান সরকার অর্থাৎ বর্তমান যে আফগান সরকার রয়েছে এই আক্রমণ নিশ্চিত করেন, কিন্তু তারা জানান যে সেখানে যে অন্তত 46 জন সাধারণ জনগণ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে শিশু মহিলারা অন্তর্ভুক্ত ছিলেন। তবে আফগান বাহিনীদের কোনো হতাহতের কিন্তু খবর নেই এই আক্রমণে। UNICEF এর এক তথ্যে উঠে আসছে যে অন্তত পক্ষে 20টি শিশু প্রাণ হারিয়েছে এই আক্রমণে। অপরদিকে পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের এই এয়ার স্ট্রাইকের সিদ্ধান্ত টিটিপি অর্থাৎ তেহরিক-ই তালিবানের পাকিস্তানের দ্বারা যে আফগানিস্তানের সীমানায় নিকটবর্তী পাকিস্তানের এক আর্মি আউটপোস্টে আক্রমণের পরে কিন্তু নেওয়া হয়েছিল, যেখানে প্রায় 16 জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছিলেন। আবার পরবর্তীতে দেখা গেছে পুনরায় সেই আফগানের যে তালিবান পাকিস্তান সংগঠন রয়েছে টিটিপি, সেটা তারা আবার বিভিন্ন কেন্দ্রে আক্রমণ চালায় এয়ার স্ট্রাইকের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে। এই আক্রমণের যদিও কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া আসেনি পাকিস্তান সরকার থেকে, তবে একটি সিকিউরিটি সোর্স AFP নিউজ এজেন্সিকে বলেছিলেন যে একজন পাকিস্তানি প্যারামিলিটারি প্রাণ হারিয়েছেন এবং 7 জন আহত হয়েছেন এই আফগানদের দ্বারা ক্রস বর্ডার লড়াই। তবে শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে সরাসরি পাকিস্তানে আঘাত হানার কথা উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে যে হামলাগুলি পরিচালিত হয়েছিল দুই দেশের মধ্যে এক কাল্পনিক লাইন অর্থাৎ ডুরান্ড লাইনের বাইরে। আফগান কর্তৃপক্ষ দ্বারা ব্যবহৃত এই ধরনের অভিব্যক্তি যা পাকিস্তানের সাথে একটি সীমানার দিকে ইঙ্গিত করে, যা তাদের দ্বারা কোনোদিনই গ্রহণ করা হয়নি। আক্রমণের কারণের দিকে দেখলে প্রকৃত দোষ কার বোঝা তা কিন্তু খুবই দায়, কারণ একে অপরের ঘাড়েই দোষ চাপিয়ে দিচ্ছে। এক দেশ আরেক দেশের আক্রমণের কারণ হিসেবে অপর দেশকে কিন্তু দোষী সাব্যস্ত করছে প্রতিনিয়ত। তবে এখানে এই যে ডুরান্ড লাইনকে কোনোভাবেই আফগানদের প্রকৃত সীমানা হিসাবে কিন্তু কখনোই গ্রহণ করেনি। কারণ কি এবং এর গঠনের পেছনের যে ইতিহাস কি রয়েছে সেটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। আমরা সকলেই জানি যে ব্রিটিশরা ভারতে প্রায় 200 বছর শাসন করেছিল, আর সেই সময় পাকিস্তান আর বাংলাদেশ ভারতের কিন্তু অবিচ্ছেদ্য অংশ ছিল। আফগানিস্তান যদিও আলাদা স্বাধীন রাষ্ট্রই ছিল, ব্রিটিশরা সেখানেও আধিপত্য দেখাতে গেলে সেখানে কুলিয়ে উঠতে পারেনি। সেহেতু 1893 সালে মূলত ব্রিটিশ ডিপ্লোম্যাট মর্টিরাম ডুরান্ট এবং আফগান আমির আব্দুর রহমান খানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমেই এই সীমানাকে নির্ধারিত করা হয়েছিল ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের মধ্যে। এই চুক্তির উদ্দেশ্য ছিল তাদের প্রভাবের ক্ষেত্র নির্ধারণ করা এবং ব্রিটিশ ভারত এবং আফগান রাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত করা, অর্থাৎ ব্রিটিশরা কতটুকু সীমানার মধ্যে তাদের আধিপত্যকে বজায় রাখতে পারবে সেই উদ্দেশ্যে কিন্তু এই লাইনকে গঠন করা সেই সময় হয়েছিল ব্রিটিশ ভারত
আফগানিস্তানের মধ্যে। আর এই ডুরান্ড লাইনই পরবর্তীতে কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের সীমানা হয়ে পরিগণিত হয়। এই ডুরান্ড লাইনকে আফগানিস্তানরা কেন মানেন না, এর বিরোধ কেন করেন? এর প্রথম কারণ দেখলে দেখা যায় যে পাশতুন জনগোষ্ঠীর ঐতিহাসিক বস্তিভূমিকে দুভাগে বিভক্ত করেছে এই লাইন। এই জনগোষ্ঠীর একটি বড় অংশ পাকিস্তানে এবং অন্য অংশ আফগানিস্তানে বসবাস করে। আর এই তাদের পরিবার, সম্পত্তি এবং সংস্কৃতি সম্পর্কে বিভক্ত করেছে। আর দ্বিতীয় কারণ দেখলে দেখা যায় যে আফগানিস্তান দীর্ঘদিন ধরে এই সীমানাকে অবৈধ এবং এটা তাদের সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে বলেই দাবি করেছে। কারণ তারা দাবি করছে যে সেই সময়কার যে কলোনিয়াল চিন্তাধারায় তৈরি করা হয়েছিল এই কাল্পনিক রেখা, আর এই রেখাটি ব্রিটিশ শাসনামলে একপক্ষীয়ভাবে নির্ধারিত হয়েছিল এবং আফগানদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই সীমানা নির্ধারণ করা হয়েছিল। অপরদিকে পাকিস্তান এই রেখাটিকে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচনা করে। তারা দাবি করে যে এই লাইন সীমান্ত সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই সীমান্তের মাধ্যমেই সন্ত্রাসী অস্ত্র এবং মাদকদ্রব্য পাচার বন্ধ করা সম্ভব হয়। কেমন একটু কথাগুলো হজম হচ্ছে না, তাই না? যে পাকিস্তানের মতো একটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছে, বেআইনি পাচারের বিরুদ্ধে কথা বলছে, হঠাৎ কি হলো সেটাই বুঝে পাচ্ছে না, তাই তো? তবে চলুন সামনে এগোনো যাক। এই অধ্যায়ে আমরা তালিবানের উৎপত্তি এবং ইতিহাস সম্বন্ধে জানবো। তাহলে আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হবে যে পাকিস্তানের এই ধরনের কথাগুলো কেন হজম হচ্ছে না। তালিবান আফগানিস্তানের একটি রাজনৈতিক এবং সামরিক সংগঠন যা 1990-এর দশকের গোড়ার দিকে আবির্ভূত হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের প্রত্যাহারের পর আফগানিস্তানে বিরাজমান অরাজকতা এবং বিশৃঙ্খলার প্রতিক্রিয়া হিসাবে এই সংগঠনটি গড়ে ওঠে। প্রাথমিকভাবে এটি আফগানিস্তানের পূর্ব এবং দক্ষিণাঞ্চলের পশতুন এলাকার মাদ্রাসায় শিক্ষিত ছাত্রদের নিয়ে গঠিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক মূলত 1990 সাল পর্যন্তই ছিল। সেখানে থেকে দেখা যায় যে সোভিয়েত ইউনিয়ন ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক জটিল ছিল এবং সময়ের সাথে সাথে তা উল্লেখযোগ্য পরিবর্তনও ঘটেছিল। প্রাথমিক পর্যায়ে তাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণই ছিল। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে উল্লেখযোগ্য সহায়তা এবং উন্নয়ন সহযোগিতা প্রদান করছিল, যার মধ্যে সামরিক সহায়তাও অন্তর্ভুক্ত ছিল। এই সময়কালে আফগানিস্তানের সোভিয়েত প্রভাব বৃদ্ধি পেয়েছিল এবং সেটা ধীরে ধীরে প্রবলতর হচ্ছিল। এর পরবর্তীতে 1978 সালে দেখা যায় সৌর রেভলিউশন বা সৌর বিপ্লব। আফগানিস্তানে একটি কমিউনিস্ট অভ্যুত্থান ঘটে যা সোভিয়েত সমর্থক পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান বা পিডিপিএ ক্ষমতায় আনে। এই ঘটনা সোভিয়েত আফগান সম্পর্কের একটি মোড়ক পরিবর্তন ঘটায় এবং ঘনিষ্ঠ মিত্রতার দিকে পরিচালিত করে। সোভিয়েতের আগ্রাসন ক্রমশই বাড়ছিল। তা সৌর বিপ্লবের পর বা সৌর রেভলিউশনের পর পিডিপির অভ্যন্তরে তাদের ক্ষমতার লড়াই শুরু হয়, যা সোভিয়েত হস্তক্ষেপের দিকে পরিচালিত করে। তাই 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আগ্রাসন করে এবং সোভিয়েত সমর্থক যেসব গোষ্ঠী রয়েছে তাদের সমর্থন দেওয়া এবং সেই অঞ্চলে তার প্রভাবকে বজায় রাখার উদ্দেশ্যে কিন্তু মূলত এইসব আগ্রাসন দেখানো হচ্ছিল। আর এই আগ্রাসন একটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত করে, যা আফগান প্রতিরোধী বাহিনীর বিরুদ্ধে 10 বছর ধরে চলে এবং পরবর্তীতে আন্তর্জাতিক চাপ এবং ক্রমবর্ধমান হতাহতের মুখে সোভিয়েত ইউনিয়ন 1989 সালে আফগানিস্তান থেকে তার সৈন্য প্রত্যাহার করে নেয়। এই প্রত্যাহারের ফলে আফগানিস্তান বিশৃঙ্খল এবং অস্থিরতার মধ্যে পড়ে যায় এবং তালিবানের উত্থানের পথ প্রশস্ত হয়। মূলত এই সময় কিন্তু তালিবানের উৎপত্তি হয়। আর এই সময় তালিবানের উত্থানে পাকিস্তানের সমর্থন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে অভিযোগ রয়েছে এবং বিভিন্ন সময়ে পাকিস্তান তালিবানকে সামরিক, আর্থিক এবং রাজনৈতিক সহায়তা প্রদান করেছে বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যমের রিপোর্টেও উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। কেন বলা হচ্ছে যে পাকিস্তানের হাত ছিল এই তালিবানের উত্থান? পরবর্তী যে অংশ রয়েছে সেখানে কিন্তু আমরা পরিষ্কার হয়ে যাব। হিউম্যান রাইটস ওয়াচের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে 2001 সালে পাকিস্তান থেকে প্রতিদিন 30টিরও বেশি ট্রাক করে তালেবানদের অস্ত্র সরবরাহ করা হতো এবং বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টেও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অর্থাৎ আইএসআই তারা তালিবানকে সহায়তা প্রদান করছিল, এই বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে। পাকিস্তান সরকার সবসময় তালিবানকে সামরিক সহায়তা প্রদান করার অভিযোগ অস্বীকার করেই আসছে। তবে বিভিন্ন প্রমাণ এবং বিশ্লেষণ থেকে বোঝা যায় যে পাকিস্তানের সহায়তা ছাড়া তালেবান এত দ্রুত শক্তিশালী হতে পারত না। তাহলে কিছু কি বোঝা গেল যে কেন এই বিবাদ? একদিকে দেখলে দেখা যায় যে আফগানরা ডুরান্ড লাইনকে সীমানা হিসেবে মানতে নারাজ, আবার যদি তালিবান গঠনের ইতিহাস দেখি তবে দেখা যায় যে পাকিস্তানের হাত ধরে এই গঠন, এই যে সন্ত্রাসবাদী সংগঠন তালিবান এর গঠন হয়েছে, এর পেছনে পাকিস্তান সক্রিয়ভাবেই ছিল। আর ভিডিও শুরুতেই আমি একটা কথা বলেছিলাম, বাবা মায়ের তার সন্তানের উপর আশা। এখানে যাবতীয় ইতিহাস ঘেটে এটাই তো বোঝা গেল যে পাকিস্তান নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের সংগঠনকে আর্থিক এবং সামরিক মদত দিয়ে তাদের নিজের সন্তানের মতন করেই গঠন করছিল, বাড়িয়ে তুলছিল এবং এদেরকে গজিয়ে উঠতে সহায়তাও করছিল। এখন যখন আমেরিকা তার সামরিক
শক্তিকে আফগানিস্তান থেকে তুলে নেয় 2021 সালে, তারপর কিন্তু পাকিস্তান ভেবেছিল যে তালিবান ক্ষমতায় আসলে হয়তো পাকিস্তান তাদের আধিপত্যকে সেখানে পুনরায় কায়েম করতে পারবে, তালিবান সরকারের উপর কায়েম করতে পারবে। এখন দেখা যাচ্ছে যে তালিবান পাকিস্তানের কথা এবং তাদের দাদাগিরি মানতে এবং শুনতে নারাজ। আর এখানেই পাকিস্তানের আশা নিরাশায় পরিণত হয়েছে, তা বলা কিন্তু অবকাশ রাখে না। আর আফগানিস্তানে পাকিস্তানের আক্রমণের ফলে যে সাধারণ 46 জন মানুষ প্রাণ হারায়, সেই হত্যার ব্যাপারে ভারতের বিদেশ মন্ত্রক যখন বিবৃতি দেন যে ভারত কোনোভাবেই সিভিলিয়ানদের ওপর আক্রমণকে সমর্থন করে না এবং নিন্দা করে বলেন যে আমরা নিরীহ বেসামরিক লোকদের ওপর যে কোনো হামলাকে স্পষ্টভাবে নিন্দা করি এবং নিজস্ব অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য প্রতিবেশী দেশগুলিকে দোষারোপ করা পাকিস্তানের একটি পুরনো অভ্যাস। পরবর্তীতে দেখা যায় যে পাকিস্তানের সরকার ভারতের বিবৃতির তীব্র সমালোচনা করেন। অনেকটা ভূতের মুখে রাম নামের মতনই পরিস্থিতি। পাকিস্তান বলেছে যে ভারতের নিজের অভ্যন্তরীণ সমস্যার জন্য প্রতিবেশী দেশগুলোকে দোষারোপ করার অভ্যাস রয়েছে, আর এই বিবৃতি তারই প্রমাণ। পাকিস্তান সরকার দাবি করেছে যে তারা আফগানিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলি বিরুদ্ধে অভিযান চালিয়েছে এবং এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তাদের অধিকার। তারা আরও বলেছে ভারত নিজের অভ্যন্তরীণ সমস্যাগুলির সমাধান করার পরিবর্তে অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করছে। কেন ভূতের মুখে রাম নাম কথাটা বলেছিলাম সেটা পরবর্তী অংশে বুঝতে পারবেন। কেননা যারা নিজের দেশের ভেতরেই তালিবানের মতন সংগঠন তো রয়েইছে, মানে সেখান থেকেই তাদের উৎপত্তি, এছাড়াও রয়েছে একাধিক সন্ত্রাসবাদী সংগঠন যেখানে তাদের আতুরঘর, আর যা সরকারের মদতেই গঠিত। আর ভারত পাকিস্তান সীমান্তে তারাই ক্রমাগত সিজফায়ারকে উল্লঙ্ঘন করে, আর সেখানে ভারত সর্বদাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে, আর সেই ভারতকেই সন্ত্রাসবাদের আতুরঘর পাকিস্তান সন্ত্রাসবাদ নির্মূলের পাঠ দেওয়ার ক্ষমতা দেখাচ্ছে। খানিকটা হাস্যকর লাগছে না? ভারত সর্বদাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কখনোই কোনো দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে না। কেননা তালিবান থাকার কারণেই কিন্তু ভারত আফগানিস্তানকে এখনো পর্যন্ত কোনো রকম ভিসা প্রদান করে না। কিন্তু যদি কোনো দেশ সেই দেশের সাধারণ মানুষের কথা ভেবে ভারত সরকারের কাছে সাহায্যের দাবি করে বা সাহায্যের জন্য হাত পাতে, তাহলে কিন্তু ভারত সেই সাহায্য করার যথাযথ চেষ্টা করে। আর এখানেই আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক দেখলে দেখা যায় যে তাদের ক্রিকেট টিমকে মূলত ভারতেই প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রমোটও করা হয় তাদের ক্রিকেট টিমকে। এই দিকটাও হয়তো পাকিস্তানের সহ্য হচ্ছে না বর্তমান সময়ে, যদিও তালিবানের কার্যকলাপকে কখনোই ভারত সরকার সমর্থন করে না, কারণ এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন, আর ভারত সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবার পূর্বে আওয়াজ তোলে। সবশেষে এটাই বলা যায় যে বিভিন্ন কারণ, যেমন সীমানা ইস্যু, পাকিস্তানের স্বার্থ চরিতার্থের ব্যাঘাত, এক দেশের অপর দেশের উপর একাধিকবার ছোট ছোট আক্রমণ, এই বর্তমান উত্তেজনা পরিস্থিতির কারণ। আর এই দুই দেশের মধ্যে কোনো দেশই কিন্তু বর্তমান সময়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। তাই এই সময়ে যুদ্ধের কথা ভাবলে তাদের কিন্তু হিতে ক্ষতি হবে। তাদের উচিত নিজেদের দেশের ভেতরে সাধারণ মানুষের কথা ভেবে এগিয়ে চলা এবং শান্তি চুক্তির মাধ্যমে সব মিটিয়ে নেওয়া, কেননা যুদ্ধ কখনোই সমাধান নিয়ে আসে না। এখন সেটা বুঝলেই ভালো। তবে আগামী সময়ে কি হবে তা সময় এবং পরিস্থিতি কিন্তু বলে দেবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। অবশ্যই যারা এখনো চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব পুরোপুরি ফ্রি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে পরবর্তীতে সকল এই টাইপের ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ছোট ছোট পদক্ষেপগুলো কি হয় আমাদের আরো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।